আদালত বলো, আমলা বলো, গণেশবাবু বলো, সব জনতার অধীন। শুভেন্দু বাবু এবং নরেন্দ্র মোদীদের বুঝে নিতে হবে, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে এটা বুঝে নিতে হবে যে ভারতবর্ষের মানুষ আমলাদের কথায় চলবে না, মুখ্যমন্ত্রীদের কথায় চলবে। ভারতবর্ষের মানুষ জনপ্রতিনিধিদের কথায় চলবে। ইডির বিরুদ্ধে কথা বলাটাই গণতন্ত্রের প্রথম এবং প্রধান কাজ। যে ইডি যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, যে ইডি পিএমএলএ কে কেন্দ্র করে যাকে তাকে গ্রেপ্তার করে নেয়, সেই ইডি হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। তার বিরুদ্ধে কথা বলাটাই গণতন্ত্রের প্রথম এবং প্রধান পদক্ষেপ। বর্ণালীদি, আইপ্যাক দপ্তরে ইডির হানার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে, দেশের রাজনীতিও কার্যত তোলপাড়। বাঘিনী বলে সম্বোধন করছেন মেহবুবা মুফতি, অখিলেশ যাদবরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছেন এবং প্রশংসা করছেন। আগামী দিনে কি এই বিষয়টা দেশের রাজনীতি বা জাতীয় রাজনীতিতে অন্যতম একটা ইস্যু হতে চলেছে বলে আপনার মনে হয়? হওয়াই উচিত, কারণ ইডির মতো এরকম একটা সন্ত্রাসবাদী সংস্থা, যারা ভারতবর্ষের সংবিধান মানে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, যারা জনপ্রতিনিধিদের গ্রেপ্তার করে নেয় এবং রাজ্যের অনুমতি ছাড়াই করে, তো সেই ধরনের একটা সন্ত্রাসবাদী সংস্থাকে প্রশ্ন করছে, সেই ধরনের একটা সন্ত্রাসবাদী সংস্থাকে চ্যালেঞ্জ করছে, এইটা তো জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা অন্যতম বিষয় হওয়াই উচিত। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যদি এরকম মনে করে থাকেন যে আমলাদের কথায় জনপ্রতিনিধিরা উঠবে এবং বসবে, ওই জ্ঞানেশবাবু একজন আমলা, ওই ইডির মাথায় বসে আছেন যিনি, তিনি একজন আমলা, অর্থাৎ যারা অনির্বাচিত, যারা নির্বাচিত প্রতিনিধি নয়, সেই অনির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিদের মাথার ওপর ছড়ি ঘোরাবে, এই ধরনের যদি আশা করেন নরেন্দ্র মোদী, তাহলে তিনি ভুল ভাবছেন। ভারতবর্ষের গণতন্ত্রের আত্মা হচ্ছে, তার প্রাণকেন্দ্র হচ্ছে জনপ্রতিনিধিত্ব। সেখানে একজন মুখ্যমন্ত্রী, তাকে ওই একজন অনির্বাচিত আমলার কথায় উঠতে বসতে হবে, তার কথায় তাকে চলতে হবে? ঠিক উল্টোটাই করার কথা। এটা ব্রিটিশ ভারত নয়। ব্রিটিশ ভারতে এটা চলতো। ব্রিটিশ ভারতেও নির্বাচন ছিল, সর্বজনীন ভোটাধিকার ছিল না, কিন্তু সেখানেও প্রভিন্সিয়াল ইলেকশন হতো। রাজ্য বলা হতো না, প্রভিন্স বলা হতো, অঞ্চল বলা হতো। সেখানে বহুদল জিততো, কোথাও কংগ্রেস জিততো, কোথাও মুসলিম লীগ জিততো, কোথাও ফজলুল হক জিততো, এমনকি কোথাও মুসলিম লীগের সঙ্গে জোট করে হিন্দু মহাসভাও জিতেছে। কিন্তু দেখা গেছে যে ইংরেজরা সেই রাজ্য সরকারগুলোকে, প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলোকে গুরুত্বই দেয় না। তাদের যারা মুখ, তাদের যারা নেতা, তাদের যারা জনপ্রতিনিধি, তাদেরকে যখন তখন গ্রেপ্তার করে নিয়েছে। যখন 42 সালে ভারত ছাড়ো ডাক দিচ্ছে, তখন সেই সমস্ত কংগ্রেসের যারা নেতা, যারা প্রত্যেকটা প্রভিন্সে জনপ্রতিনিধি হয়ে বসে আছেন, লোকের দ্বারা নির্বাচিত, যদিও সর্বজনীন ভোটাধিকার নয়, কিন্তু নির্বাচিত তো, তাদেরকে যখন তখন গ্রেপ্তার করে নিত। এটা কি ব্রিটিশ ভারত চলছে না? যে আমরা রাজ্যের বাসিন্দা, আমাদের মাথার উপর রয়েছে, আমরা নির্বাচিত করেছি একজন মুখ্যমন্ত্রীকে, তিনি আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একজন মুখ্যমন্ত্রী, তার কথায় তাকে ছড়ি ঘোরাবে একজন অনির্বাচিত আমলা এবং জ্ঞানেশবাবুদের মতো আমলা, যারা আবার নিজেদের ছেলে মেয়ে এবং মেয়ে জামাইকে ভালো পোস্ট দেওয়ার জন্য দুর্নীতির একেবারে চরমে শিখরে পর্যন্ত পৌঁছাতে পারে। সেই ধরনের আমলার কথায় আমরা চলবো নাকি? ভারতবর্ষ চলবে নাকি? ভারতবর্ষের আমলাদের বুঝে নিতে হবে, ওই শুভেন্দু বাবু এবং নরেন্দ্র মোদীদের বুঝে নিতে হবে, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে এটা বুঝে নিতে হবে যে ভারতবর্ষের মানুষ আমলাদের কথায় চলবে না, মুখ্যমন্ত্রীদের কথায় চলবে। ভারতবর্ষের মানুষ জনপ্রতিনিধিদের কথায় চলবে। দিদি, আর একটা বিষয়, সেটা হচ্ছে এই দুটো বিষয় নিয়েই মানে এই আইপ্যাক দপ্তরে ইডির হানা এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা, এই দুটো বিষয় নিয়ে আমরা কিন্তু দেখেছি কলকাতা হাইকোর্টে মামলা হলো, যদিও সেটা স্থগিত হয়ে গিয়েছে, পরবর্তীতে শুনানি হবে। সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা শোনা যাচ্ছে ইডির তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে গ্রেপ্তার হতে পারে? দেখুন, আদালত যখন যা খুশি করে, যখন দেখা যায় যে আদালতের মাননীয় বিচারপতিরা তারা নিজেদের রক্ষা কবচের অজুহাতে, রক্ষা কবচকে ব্যবহার করে যা খুশি করছে, উমার খালিদদের বিনা কারণে 6 বছর ধরে তাদেরকে জেলে পচিয়ে রাখছে, সেই আদালত তাদের কথায় চলবে, আদালত নিজেদের মতো করে চলতে পারবে। আর একজন মুখ্যমন্ত্রী, একজন জনপ্রতিনিধি, তাদেরকে আমরা প্রশ্ন করব, এটা কি গণতন্ত্র? আদালত মানুষের দ্বারা নির্বাচিত নয়, যতই আমরা তাকে মহামান্য বলি। মহামান্যর যে সংস্কৃতি, সেটা ব্রিটিশ সংস্কৃতি, তাকে আমরা নির্বাচিত করিনি। তাহলে সেই আদালত যা খুশি করবে,
সেই আদালতের তলায় থাকতে হবে একজন জনপ্রতিনিধিকে। এই ধরনের গণতন্ত্র আমরা মানি না। দিদি, তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত বা কি হতে পারে বলে আপনার মনে হয়? পরবর্তী পদক্ষেপ একটাই, নির্বাচন। আজকে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপির সমর্থকরা ছিল তারা আজকে স্যারের পর বুঝে গেছে যে বিজেপি মাথায় দেয় না, গায়ে মাখে। ওই মতুয়া যে সমস্ত সমর্থকরা ছিল তারা আজকে বুঝে গেছে নাগরিকত্ব বিষয়টা ঠিক কি, শান্তনু ঠাকুররা ঠিক কি চাইছিল। ফলত এখন তৃণমূল কংগ্রেসের সামনে, যে কোনো রাজনৈতিক দলের সামনে একটাই বিকল্প, সেটা হচ্ছে নির্বাচন। এটা তো আমাদের বুঝতে অসুবিধা হয় না যে জ্ঞানেশ বাবুরা যখন ফেল করলো, ব্যর্থ হলো, তখন শুভেন্দু বাবু এবং নরেন্দ্র মোদীরা ভাবলো, আরে পশ্চিমবঙ্গে আমাদের যারা ক্যাডার তারা তো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। জ্ঞানেশ বাবুর বিরুদ্ধে তারা তো কিছু জ্ঞানেশ বাবুর পক্ষে তারা তো কিছু বলতে পারছে না। ক্যাডার বলতে আমি কাদের বলছি? নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে ক্যাডার কে? অধীর চৌধুরী। শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যর পশ্চিমবঙ্গে ক্যাডার কে? মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি। তো যখন এই জ্ঞানেশ কুমারের মতো কাণ্ড হচ্ছে, যখন এই সার্চ চলছে, তখন দেখা যাচ্ছে যে বিজেপির এই রাজ্যের ক্যাডাররা তারা অতটা পক্ষে দাঁড়াতে পারছে না। তখন নরেন্দ্র মোদী ঠিক করলো যে না, আমাদের ক্যাডারদের তো রাস্তায় নামাতে হবে। তাহলে আমাদের পুরনো রূপের তাস ওই ইডিকে নামাতে হবে। ইডিকে নামানো মাত্রই আবার ক্যাডাররা বলবে হ্যাঁ ইডি এসো, ইডি এসো, ইডি এসো। তারা তো গণতন্ত্র মানে না। তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির যারা ক্যাডার, অর্থাৎ মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, তাদেরকে রাস্তায় নামানোর জন্য ওই জ্ঞানেশ বাবুরা যখন ফেল করছে, তখন আবার ওই ইডিকে নামাচ্ছে মোহাম্মদ সেলিম। ফলত আমাদের পশ্চিমবঙ্গের সামনে একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনে বিজেপিকে একেবারে সমূলে উৎপাদিত করা। সেটা হবে বলে আপনার মনে তো নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এবারে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আসন নিয়ে জিতবেন। আর এই যে ধরনের যেটা মুফতি বলেছেন, বাঘিনী, বাঘিনী তো ইডির বিরুদ্ধে যারা কথা বলতে ভয় পাচ্ছিল, যে সমস্ত রাজনৈতিক নেতারা, আজকে প্রমাণ করে দিয়েছে যে ইডির বিরুদ্ধে কথা বলাটাই গণতন্ত্রের প্রথম এবং প্রধান কাজ। যে ইডি যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, যে ইডি পিএমএলএ কে কেন্দ্র করে যাকে তাকে গ্রেপ্তার করে নেয়, সেই ইডি হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। তার বিরুদ্ধে কথা বলাটাই গণতন্ত্রের প্রথম এবং প্রধান পদক্ষেপ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির তদন্তে বাধা দিয়েছেন বলে যে অভিযোগটা তোলা হচ্ছে, ইডি বলছে, ইডির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না নিয়ে হলেও সাংবিধানিক পদে থাকা ব্যক্তি তদন্তে বাধা সৃষ্টি করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন জনপ্রতিনিধি হিসেবে কোনো মানে কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য সংস্থা যাই হোক না কেন, কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা দেওয়া করা কি তার কি ক্ষেত্রে উচিত কাজ? তদন্ত? কিসের তদন্ত? কিন্তু হাস্যকর প্রহসন। ইডির আবার তদন্ত কি? যাদের সাকসেস রেটই হচ্ছে 0.04, তাদের আবার কিসের সাকসেস, তাদের আবার কিসের তদন্ত? তারা আবার কি তদন্ত করে? তারা তদন্তের বোঝেটা কি? ওই তো আমরা দেখলাম পার্থ চ্যাটার্জির কত কোটি টাকা, সেগুলো এখন কোথায় চলে গেল আমরা তো কেউ জানি না। কিসের তদন্ত? তাদের তো কোনো সাকসেস রেটই নেই। যারা ভারতবর্ষের সংবিধান মেনে তদন্ত করে না, তাদের আবার কিসের তদন্ত? ওই সমস্ত তদন্ত ভারতবর্ষের জনতা মানে না, ওগুলো ফ্যাসিস্টরা মানে। এর আসল উদ্দেশ্য কি ছিল বলে মানে আপনার মনে হয়? একটাই উদ্দেশ্য, ওই যে বললাম, পশ্চিমবঙ্গে জ্ঞানেশ বাবুরা ফেল করেছে, তাহলে বিজেপির যারা ক্যাডার, অর্থাৎ মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী, তাদেরকে রাস্তায় নামানো। ওই জ্ঞানেশ বাবুদের সময়, স্যারের সময়, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী তারা খুব একটা জ্ঞানেশ বাবুদের পক্ষে কথা বলতে পারছিল না, নীরব ছিল। তাহলে এখন তাদেরকে যদি সরব করতে হয়, কর্মীদের যদি রাস্তায় নামাতে হয়, যে কোনো নেতা একটাই কাজ করে, কর্মীদেরকে রাস্তায় নামায়। কর্মীরা রাস্তায় না নামলে তো নেতারা কিছু করতে পারবে না। তাহলে পশ্চিমবঙ্গে ওদের কর্মী কে? মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী। তাদেরকে রাস্তায় নামানোর জন্য এটা করলো। আর একটা বিষয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদে, মানে ইডির রেডের প্রতিবাদে যখন হাজরা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে শেষে বক্তব্য রাখেছেন, তিনি বলছেন যে কয়লা পাচারের টাকা জগন্নাথ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর হাত ধরে মাধ্যমে গিয়ে অমিত শাহের হাতে পড়েছে, বা অমিত শাহ এই কয়লা পাচারের টাকার সঙ্গে জড়িত। একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের, এত বড় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন এই কথা বলছেন, তখন তিনি কেন আইনের দ্বারস্থ হচ্ছেন না? পেন ড্রাইভের কথা বলছেন, সেই পেন ড্রাইভ নিয়ে কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না? জনপ্রতিনিধিদের মূল যেটা প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে জনতা। জনপ্রতিনিধিরা জনতার কাছেই আসে, সামনে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছেই যাবে। আর কোন আদালতের কথা বলছো? যারা উমার খালিদকে বিনা বিচারে 6 বছর ধরে জেলে রেখে দেয়, কোন আদালতের কথা বলছো? যে বিচারপতিরা পদত্যাগের রিটায়ারমেন্টের পর যারা রাজ্যসভার সাংসদ হয়, কোন আদালতের কথা বলছো? যে মাননীয় বিচারপতিরা বিশ্বাসের জেরে
বাবরি মসজিদের ওখানে রাম মন্দির করতে বলে? কোন আদালতের কথা বলছো? যারা বিলকিস বানোর যারা ধর্ষক তাদেরকে ছেড়ে দিতে বলে? কোন আদালতের কথা বলছো? সাউথ সুপ্রিম কোর্ট সেঙ্গারকে শেষ পর্যন্ত বেল দিল না। হাইকোর্ট তো আমরা দেখলাম ধর্ষককে বেল দিয়ে দিয়েছিল। একজন জনপ্রতিনিধির গণতন্ত্রের সবচেয়ে বড় জায়গা হচ্ছে জনতা। আদালত বলো, আমলা বলো, জ্ঞানেশবাবু বলো, সব জনতার অধীন। এটা আদালতকে বুঝতে হবে। আদালতকে বুঝতে হবে, জ্ঞানেশবাবুদের বুঝতে হবে যে তাদের মাথার ওপর তারা সর্বেসর্বা নয়। তারা যতই কালো চশমা পরে কালো কাঁচের গাড়িতে ঘুরে বেড়াক, তাদের যতই মানুষ মহামান্য বলুক, তাদেরকে বুঝতে হবে ভারতবর্ষের ১৪০ কোটি অশিক্ষিত, অর্ধশিক্ষিত, ক্লাস 8 পাস তারাই হচ্ছে ওই আদালত এবং ওই আমলাদের মাথার ওপর বসে থাকা ঈশ্বর। এটা যেদিনকে তারা বুঝতে পারবে, সেদিনকেই তারা প্রকৃত আদালত হবে।